আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা, শিক্ষার্থীদের হত্যার দ্রুত বিচারের আশ্বাস। সুপ্রিম কোর্ট চত্বরে শিক্ষার্থী ও আইনজীবীদের অবস্থান বিক্ষোভ, সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জনসাধারণের জানমাল ও সরকারি স্থাপনা নিরাপত্তায় সারা দেশে সেনাবাহিনী ২০৬টি ক্যাম্প, সংখ্যালঘুদের জন্য বিশেষ পাহারা। এবং নিরাপত্তাহীনতায় ৭ দিন ধরে বন্ধ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ, টাকা তুলতে না পেরে ভোগান্তিতে গ্রাহকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শহীদ আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরের পীরগঞ্জে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থীরা আবু সাইদের পরিবারের সাথে দেখা করে তিনি বলেন, নতুন বাংলাদেশ করার দায়িত্ব এখন সবার। আন্দোলনকালে শিক্ষার্থীদের হত্যার বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত মনিরুর রহমানের রিপোর্টে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুর মধ্য দিয়ে সারা দেশ হয়ে ওঠে উত্তাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার ৩ দিনের মাথায় শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করতে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ১১টার দিকে সেখানে পৌঁছে প্রথমে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। পরে সাইদের বাড়ির আঙ্গিনায় তার বাবা মা ও স্বজনদের সান্ত্বনা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আক্তার হোসেন ও সাজ্জিস আলম সহ সমন্বয়কদের কয়েকজন। শোকাহত পরিবেশে সন্তানকে হারানোর কথা জানান শহীদ আবু সাইদের মা। বৈষম্য বিরোধী আন্দোলনের ২ সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে জাতীয় পতাকা মেলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে গণমাধ্যমকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। জানান, আবু সাইদ কোনো এক পরিবারের সন্তান নন, যত পরিবার আছে সবার সন্তান তিনি। আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুতি হবে। আমিও ন্যায়ের জন্য লড়ব। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এটা আবু সাইদের বাংলাদেশ। এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। এ সময় সব ধরনের সংঘাত সহিংসতা পরিহার ও কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে দেশবাসীকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আবু সাইদের পরিবারকে রক্ষা করা সবার দায়িত্ব। যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করি, সামনে গিয়ে দাঁড়াই। আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের ওরকম দাঁড়াতে হবে। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। মনিরুর রহমান, এটিএন বাংলা। দর্শক, রংপুরে প্রধান উপদেষ্টার অন্যান্য কর্মসূচিগুলো সম্পর্কে জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। কালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রংপুর সফরে রয়েছেন। তিনি আজ হেলিকপ্টার যোগে সকাল 11টার দিকে রংপুরে পৌঁছান এবং পৌঁছেই তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে কোটা বিরোধী আন্দোলনে রংপুরের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করেন এবং সেখানে তার মা বাবার সাথে দেখা করেন। তিনি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেন এবং পরিবারটির বিভিন্ন খোঁজ খবর নেন।
সেখান থেকে তিনি রংপুরে আসেন হেলিকপ্টার যোগে এবং রংপুর মেডিকেল কলেজে কোটা বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং সেখানে তিনি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। তিনি কিছুক্ষণের মধ্যেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন এবং এখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। এই ছিল রংপুর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরের বিস্তারিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডাকায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের দাবি, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। ফুল কোর্ট মিটিং ডাকার প্রতিবাদে আইনজীবীরা ইতিমধ্যেই কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়েছেন। প্রধান বিচারপতি পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ওদিকে আজ সন্ধ্যার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথাও জানান তিনি। দর্শক, সুপ্রিম কোর্ট চত্বরে আছেন আমাদের রিপোর্টার মুস্তাফিজুর রহমান, চলে যাচ্ছে সেখানে। মুস্তাফিজ, ওই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এখন? নাবিলা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি অ্যানেক্স ভবনের সামনে এবং আমার ঠিক যে স্থানটাতে আছি এখানে সকাল 10টার পর থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছেন এবং তাদের মধ্যে একটাই দাবি ছিল, তারা বলছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ এই তাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন ছিল সেটির দাবির প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এই প্রাঙ্গণে সবাই ছুটে আসেন। মূলত প্রধান বিচারপতি ফুল কোর্ট ডেকেছেন উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে, তার প্রেক্ষিতেই কিন্তু সব জায়গায় তাদের এই এক ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপরেই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। শিক্ষার্থীর বিক্ষোভের মুখে আমরা যতটুকু জানতে পেরেছি, সন্ধ্যার মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি পদত্যাগ করবেন বলে এই ধরনের একটা নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন এবং এরপরে সন্ধ্যার দিকে তিনি অর্থাৎ রাষ্ট্রপতির কাছে গিয়ে যে ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম আছে সেটি শেষ করেই তিনি পদত্যাগ করবেন। এর আগে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যেসব শিক্ষার্থীরা এসেছেন তাদের মধ্যে এক ধরনের তারা বলছেন তারা যেহেতু কোটা সংস্কার করেছেন, ঠিক একইভাবে রাষ্ট্রের যে ধরনের বিচার বিভাগগুলো আছে সেখানে যেন কোনো ধরনের পক্ষপাতিত্বমূলক কিছুই না থাকে, তাই তারা চান প্রধান বিচারপতি থেকে শুরু করে যে ধরনের বিচারপতি আছে তাদের প্রত্যেকটা একটি সংস্কারের আওতায় আনতে হবে। তারা একই সাথে বলছেন জেলার যে ধরনের বিচারকরা যারা আছেন তাদেরকেও তারা সংস্কারের একটি আহ্বান জানিয়েছেন। এই নিয়ে তারা কিন্তু যদি ওই প্রাঙ্গণটা ছেড়ে গেলেও তারা কিন্তু এখন শিক্ষা চত্বরে অবস্থান করছে। যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা কথা বলেছি, তারা বলছেন তারা আসলে কোনোভাবেই সেটিতে আশ্বস্ত হতে চান না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করবেন না তারা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলতে চাই, এখানে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা আছেন তারা কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করেছেন এবং আমরাও দেখেছি শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে কর্মসূচি আছে এই আদালত প্রাঙ্গণে সেই তাদের কর্মসূচি পালন করে গেছেন। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হয়েছিল শিক্ষার্থীদের যে দাবি আছে এই দাবির প্রেক্ষিতে সেনাবাহিনী কিন্তু তারাও সংহতি প্রকাশ করেছে এবং তাদের যে প্রধান বিচারপতি যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং শিক্ষার্থীদের সেই বিষয়টি তিনি অবগত করেছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু এখনো শিক্ষা চত্বরে অবস্থান করলেও তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি তিনি তার পদত্যাগ করছেন না তারা ততক্ষণ পর্যন্ত তাদের রাজপথ ছেড়ে যাবেন না। নাবিলা, জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তায় সারা দেশে 206টি ক্যাম্প করেছে সেনাবাহিনী। এসব থেকে পরিচালিত হচ্ছে নিরাপত্তা টহল ও অভিযান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি দল এরই মধ্যে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালানো বন্দীদের বাধা দেওয়া এবং কারাগারের অস্ত্র গোলা বারুদ রক্ষা করেছে। দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর লুটপাট প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তাও কাজ করছেন সেনা সদস্যরা। রাজধানীর 29টি এবং দেশের 417টি থানাও সেনা পাহারায় চালু হয়েছে বলে জানানো হয় ISPR এর পাঠানো বিজ্ঞপ্তিতে।
5 আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতার হামলায় চট্টগ্রাম মহানগরীর 16 থানার মধ্যে ভস্মীভূত হয়েছে 8টি। লুট হয়েছে পুলিশের অস্ত্র ও গোলা বারুদ সহ অনেক কিছু। পুড়ে গেছে সব যানবাহন ও গুরুত্বপূর্ণ নথিপত্র। নগরীর কোতোয়ালি, ডাবলমুরিং, পতেঙ্গা সহ কয়েকটি থানায় নেই কাজ করার মতো পরিবেশও। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ থানা কোতোয়ালি। মূল ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই আগুনে পোড়া ও হামলায় বিধ্বস্ত পুলিশের অত্যাধুনিক এই এপিসি। আশপাশে পুড়ে ভস্মীভূত হয়ে আছে থানার যানবাহনও। ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিউটি অফিসার সহ অন্যান্য কক্ষ পুড়ে কয়লা হয়ে গেছে। সোমবার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে রাত 10টা থেকে 11টা পর্যন্ত নগরীর 8টি থানায় ব্যাপক তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও কিছু থানার অস্ত্রাগার থেকে লুট হয় বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ। নাজুক এই পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের ট্রমা কাটিয়ে কাজে ফেরানোর আহ্বান জানাচ্ছেন কর্মকর্তারা। অচল অবস্থা থেকে কাটিয়ে ওঠার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সকল ফোর্স অফিসারদের কাছে কথা বলে তারা যে ট্রমাটাইজড রয়েছে, তাদের অনেক সহকর্মীকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের সেই সহকর্মীদের জন্য তারা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। পুড়িয়ে দেয়া থানাগুলোর দ্রুত সংস্কার, অগ্রাধিকার ভিত্তিতে যানবাহন সরবরাহ, আগ্নেয়াস্ত্র সহ অন্যান্য সরঞ্জাম না পেলে থানা পুলিশের কাজ পুরোপুরি করা কঠিন হবে বলেও জানান কর্মকর্তারা। যে সমস্ত স্থাপনাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে এবং আমাদের যে যানবাহন বলতে কিছুই নেই, সেগুলো যাতে অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়, সেটাই আমরা নতুন সরকারের কাছে আবেদন জানাই। অগ্নিসংযোগ ও লুটপাট করেও ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। নগরীর কোতোয়ালি থানার অস্ত্রাগার ভেঙে লুট করা হয় নানা ধরনের অস্ত্র। যেখানে ছিল সাধারণ নাগরিকদের জমা দেওয়া ব্যক্তিগত কিছু অস্ত্র। শুক্রবার নগরের পাঁচলাইশ, চকবাজার থানা সহ অন্যান্য থানায় কিছু পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তারা ছিলেন সাদা পোশাকে, সেনা পাহারায়। বিভিন্ন জায়গায় পুলিশের অনুপস্থিতিতে তারা লুটতারাজ করছে। এরা ছাত্র জনতার নামের উপর এটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেজন্য তখন তাদেরকে আমরা বলেছি, অনুরোধ করেছি, আপনারা যত দ্রুত সম্ভব আপনারা থানায় ফিরে আসেন। তবে সংকট হলেও দ্রুত সময়ের মধ্যেই বন্দরনগরীর বেশিরভাগ থানায় পুলিশের কার্যক্রম শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী নিউ মার্কেটে থানা এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, এই এলাকার থানাগুলোতে কি পুলিশি কার্যক্রম শুরু হয়েছে? ধন্যবাদ ভাবনা। আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে সাম্প্রতিক যে সহিংসতার কারণে আমাদের রাজধানী সহ সারা দেশের থানাগুলোতে হামলা হয়েছে, অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যে পুলিশের মনোবল আবার চাঙ্গা করে পুলিশ সদস্যরা এরই মধ্যে রাজধানী সহ সারা দেশের থানাগুলোতে বেশ কয়েকটি থানার মধ্যে এরই মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে রাজধানীতে যে গুরুত্বপূর্ণ যেসব থানা রয়েছে, অধিকাংশ থানাতেই এই হামলার শিকার হয়েছে পুলিশ সদস্য সহ থানার অনেক যে সরঞ্জাম ছিল সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। বলা চলে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই থানার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পুরোদমে চালু করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। কেননা থানার মধ্যে যেসব থানা, যেমন আমরা কিছুক্ষণ আগে ছিলাম পল্টন থানা, সেই থানাটি পুরোপুরি আগুন জ্বলিয়ে দেওয়া হয়েছে। এরকম আরও রাজধানী যাত্রাবাড়ি সহ বেশ কয়েকটি থানা রয়েছে, সেই থানার অবস্থা একই। সেখানে কোনোভাবে কাজ করার কোনো ধরনের পরিবেশ নেই। তবে সেখানে সিটি কর্পোরেশনের লোকজনেরই মধ্যে তারা এখানে গিয়েছেন, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন যাতে কোনোভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন। আর আমি এখন যেহেতু আছি এখানে নিউ মার্কেট থানায়, এরই মধ্যে নিউ মার্কেট থানার যারা পুলিশ সদস্য রয়েছেন তারা দেখতে পাচ্ছেন এখানে এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন। সাদা পোশাকে মূলত তারা এখানে কাজ করছেন, পুলিশের পোশাক পরে তারা কর্মরত নেই। তবে তাদের যে মনোবল বা তাদের মধ্যে এখনো আমরা অনেক পুলিশ সদস্যের সাথে কথা বলেছি, তাদের মধ্যে যে আগের যে জনগণের মধ্যে যে আস্থা ছিল পুলিশের প্রতি, সেই আস্থা ফিরিয়ে আনার জন্য তারা আবারও পুলিশিং যে কার্যক্রম
কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম পুরোদমে চালু করতে পারলে তারা মনে করছেন যে পুলিশের যে আস্থার যে জায়গাটি ছিল সেই জায়গাটি আবার পুনরায় বহাল হবে। আর এই নিউ মার্কেট থানার যে কার্যক্রম এরই মধ্যে সীমিত পরিসরে চালু হয়েছে, কেননা এই থানার যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম তারা মূলত থানায় অবস্থান করেই তারা পুলিশিং কার্যক্রম বা পুলিশিং যে সেবা সেগুলো দেওয়ার চেষ্টা করছেন। আর আরেকটি বিষয় আপনাকে একটু জানাতে চাই যে এই পরিস্থিতির মধ্যে যে এখানে আমরা নিউ মার্কেট সহ আশপাশের যারা ফুটপাতে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আগে যে পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হতো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, তারা বলছেন তাদেরকে চাঁদা দিতে হতো, একই সাথে তাদেরকে অনেক ধরনের হুমকির সম্মুখীন হতো। তবে গেল কয়েকদিন ধরে তারা যেটি বলছেন যে তারা যারা ফুটপাত সহ বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য খুলেছেন এই আশপাশে, তারা বলছেন কোনো ধরনের চাঁদার সম্মুখীন হতে হচ্ছে না এবং শিক্ষার্থীরা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীরা তারা বলছেন যে কেউ যদি কোনো দল থেকে এসে যদি কেউ চাঁদা চায় সেক্ষেত্রে তাদেরকে জানাতে বলেছেন এবং তাদেরকে বলেছেন যে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদেরকে ফোন দিয়ে জানাতে এবং এই চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে যাতে প্রতিরোধ করা যায় সেই জন্য তারা সার্বক্ষণিক সচেষ্ট থাকবেন। এবং যদি বলা যায় যে থানার যদি সেটি পুরোদমে চালু হলে নাগরিক সেবার যদি পুলিশের সদস্য যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন নাগরিক সেবা যদি তারা পুরোপুরি চালু করতে পারেন তবে তারা তাদের যে জনগণের মধ্যে যে আস্থা ছিল পুলিশের প্রতি মানুষের সেই আস্থা আবার ফিরে আসবে বলে তারা বিশ্বাস করছেন। জি ভাবনা, এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সবশেষ খবর। তবু আপনাকে ধন্যবাদ। সাধারণ শিক্ষক পরিবার থেকে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় গর্বিত তার বাবা মা। এটির বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারা বলেন, দেশের প্রয়োজনে আল্লাহর উপর ভরসা করে নাহিদকে নতুন স্বাধীনতা যুদ্ধে পাঠিয়েছিলেন তারা। ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এই ছোট্ট নাহিদ আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। এই কথা ভাবতেই মা মমতাজ নাহারের চোখ আসছে ভিজে। আমার ছেলের জন্য যদি দেশ স্বাধীন হয়, দেশের মানুষ মুক্ত পায়, সব মানুষ স্বাধীন মতো চলতে পারে, কথা বলতে পারে, তো সেক্ষেত্রে দেশের স্বার্থে আমি এটাই বলছি, যদি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি মনে করেন যে নিয়ে যাবে, তো আজ মানুষের মৃত্যু তো একদিন আছে, আজ হোক আর কাল হোক, তো মানুষের জন্য যদি সে শহীদ বরণ করে সেক্ষেত্রে আমার কিছু বলার ছিল না। কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র নাহিদ, বয়স 26-এ পড়েছে। এখনই দেশ গঠনের গুরু দায়িত্ব তার কাঁধে। সবাই যেন দোয়া করে, আমিও দোয়া করি, ও অল্প বয়সে যে দায়িত্বটা পেয়েছে দায়িত্বটা যেন সঠিকভাবে পালন করতে পারে এবং দেশের সেবা করতে পারে। ছাত্র জনতার সমস্ত শ্রেণীর মানুষ যেন মানুষের সেবা করতে পারে, কোনো মানুষ জানি ওর কাছ থেকে কোনো কষ্ট না পায়। জানালেন, স্বাধীন দেশে নতুন বিজয়ের এই সুবাতাস তিনি আগেই পেয়েছিলেন। তার দাদাকে নাহিদ জানিয়েছিলেন একদিন সত্যিকারের স্বাধীনতা আসবে। হারুন সাহেব বলল যে যদি গতকাল যদি আপনারা বলতেন আপনাদের বাচ্চাদের সাথে দেখা হয়েছে তো আমাদের জন্য ভালো হতো। এখন আমি তো বললাম যে ভালো হতো, আমরা তো আপনাদের গেটের সামনে আসতে পারি না, আপনাদের পুলিশ আমাদেরকে বাঁশি দিয়ে সজাই দিছে, তো গেটের সামনে আসতে পারি না, কিভাবে বলবো? এটা তো কি আমরা কি এটা বলতে পারি? তখন পরে আর কিছু বললো না। পরে আমাদের কিভাবে মানে ওই আগের দিনের ঘটনাটাই পরের দিন কভার করার জন্য সমস্ত গার্জিয়ানকে নিয়ে তারা খাওয়াইলো, তারপরে এইভাবে শিখিয়ে বিবৃতি দেওয়া হলো। নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, সন্তানকে যুদ্ধে নামিয়ে দিয়ে তারা পালিয়ে বেরিয়েছেন এখান থেকে সেখানে। সমস্ত এজেন্সিগুলিতে আমরা খোঁজ, কিন্তু তারা কোনো খোঁজই দিল না, আমাদের সাথে ভালো আচরণও করলো না, আমাদের সাথে কথা বললো না, ঢুকতে দিল না। তখন তো আমরা চিন্তায়, ছেলের বাবা মা হিসাবে আমরা যে কত কষ্ট করছি, কত যন্ত্রণা ছিলাম। তারপরের দিন যখন আমরা ছেলেকে পাইলাম, ছেলের এই মারের দাগগুলো, তাদের এই ক্ষত চিহ্নগুলো দেখিলে অন্তর চিরে গেছে, অনেক কষ্ট হয়েছে। তারপরও একটা আন্দোলনের মুখে আজকে আমরা মনে হয় দ্বিতীয়বার এই স্বাধীন পাইলাম। বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে। আমরা ঢাকার মানুষ,
আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে। আমি আমার ছেলেকে বলছি যে সরকারি ভাতাও যেন গ্রহণ না করে, আর সেটা নিলেও যেন দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দেয়, এবং তার যেন কোনোদিন কোনো অহমিকা না হয়, কোনো যেন পরিবর্তন না হয়। আমরা পরিবর্তন হব না, কিন্তু দেশকে পরিবর্তন করব। বদরুল ইসলামের বিশ্বাস, জীবন বাজি রেখে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এই তরুণরাই বাংলায় সুসংহত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমার আবেদন থাকবো যে খারাপ লোক দিয়ে রাজনীতি করা যাবে না, খারাপ লোক গেলে বহিষ্কার, ভালো সুশীল সমাজের এবং ভদ্রলোক দিয়ে রাজনীতি করতে পারবে, এবং তখনই মনে করেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুন্দরভাবে একটা নির্বাচন হয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাহলে সুন্দরভাবে পরিচালনা। আর যদি এই খারাপ লোকগুলি তাদের মধ্যে থাকে তখন কিন্তু তারা আবার ওই রকম পর্যায়ে চলে যাবে। আমি আশা করব তারা সবার পরে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাই যে রাষ্ট্র পরিচালনা তা না, তারা কিন্তু সবার মতামত নেবে, তাদের পরামর্শ নিয়ে এটা করবে। এই তৃণমূল থেকে কোথায় কী ত্রুটিগুলি আছে এই ত্রুটিগুলি কিন্তু আমরা জানি, এই ত্রুটিগুলি আমরা তুলে ধরবো, এই ত্রুটিগুলি নিরসন করার জন্য চেষ্টা করবে। তা আমরা মনে করি সবাই যদি সর্বাত্মক সহযোগিতা করেন, গুজবে কান্না দিয়ে যেখানে কোনো অন্যায় অত্যাচার হয় এখানে আমাদের প্রতিরোধ করতে হবে, এবং আমরা আশা করি সবাই সহযোগিতা করলে তারা সফল হবেন। সেই সঙ্গে শতভাগ স্বাধীনভাবে কাজ করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান নতুন সরকারের উপদেষ্টা নাহিদের বাবা মা। একটা আন্দোলনের সফলতার পরে অনেক কিছুই অনেক সুন্দর লাগে, কিন্তু ওই আন্দোলনের পেছনে যে কি কষ্ট নির্মমতা লুকিয়ে থাকে তা কেবলই একজন মায়েরাই বলতে পারেন, অভিভাবকরা বলতে পারেন। বাংলাদেশের হাজারো রক্তের বিনিময়ে যে দেশটা আজকে আরেকবার স্বাধীন হলো, সেই সন্তানদের বাবা মারা বলছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যেন এমন আর নির্যাতন নিপীড়ন কোনোদিনও না হয়, বাংলাদেশে যেন ছাত্রদের উপরে কখনো গুলি চালানো না হয়, বাংলাদেশে যেন ছাত্রের উপরে গুলি চালানোর নির্দেশ আর কখনো দেওয়ার সাহস কেউ না পায়। সত্যি মায়েদের জন্য গর্ব হয়, বিশেষ করে নাহিদ ইসলাম এবং তার বাবা মা যে দুঃসাহস দেখিয়েছেন সন্তানকে যুদ্ধে নামিয়ে, তা নিশ্চয়ই নজিরবিহীন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বেশিরভাগ এটিএম মেশিনগুলোতে টাকা নেই, ফলে অধিকাংশ বুথ এখন কার্যত অচল। এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেক বুথ সচল থাকলেও মিলছে না প্রত্যাশিত টাকা। গত 7 দিন ধরে এটিএম সেবায় এই সংকট তৈরি হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন নিরাপত্তার সংকটে তারা এটিএম বুথে টাকা পাঠানো বন্ধ রেখেছেন। এমনকি ব্যাংকের অনেক শাখাতেও টাকার অভাব দেখা দিয়েছে। সারা দেশে প্রায় 14,000 এটিএম বুথ রয়েছে, যার প্রায় সবই এখন বন্ধ। এদিকে নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে বৃহস্পতিবার টাকা উত্তোলনের সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এক হিসাব থেকে 1 লাখের বেশি টাকা উত্তোলন করা যায়নি এদিন। ব্যাংক তো অ্যাকাউন্ট, কিন্তু এখানে ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। ভিসা কার্ড অন্য সময় তুলতে পারছি, কিন্তু আজকে হচ্ছে না। আমাদের মনে করেন 5 তারিখ থেকে 2 দিন বন্ধ ছিল, এরপরে আমাদের এটিএম সবসময় খোলা রাখছে, টাকা দিচ্ছে, সব ব্যাংকের টাকা দিচ্ছে। এবং আজকে 2 দিন ধরে একটু সমস্যা, নেটওয়ার্ক থেকে আপনার মনে করেন শুধু আমাদের ব্যাংকের এটিএম এ টাকা দিচ্ছে। 72-এর সংবিধান পুনঃপ্রবর্তন সহ 9 দফা দাবি পেশ করেছে বাংলাদেশ সনাতন পার্টি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সারা দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, লুটপাট বন্ধের দাবিতে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের নেতারা এই দাবি জানান। এ সময় সংখ্যালঘুদের রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার না করার কথা জানান বক্তারা। একই সাথে তাদের নিরাপত্তা নিশ্চিতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বাংলাদেশ সনাতন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অনুপ কুমার দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় সহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আগুন জ্বলছে, আমরা কান্না থামাতে পারছি না। মানুষ দেশ ত্যাগ করার জন্য সীমান্তের ওই পারে গিয়ে অবস্থান করতেছে। সংখ্যালঘু নির্যাতন করে বাংলাদেশে কোনো সরকার টিকে থাকতে পারে নাই, আগামী দিনেও সংখ্যালঘু নির্যাতন করে কোনো সরকার বাংলাদেশে টিকে থাকতে পারবে না। রক্তের বিনিময়ে দায়িত্ব পাওয়া এই সরকার কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেবে না বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
শিল্প কারখানায় গ্যাস সংকট সমাধানকে নিজের প্রথম অগ্রাধিকার বলেও জানান তিনি। শনিবার ছুটির দিনে নিজ দপ্তরের কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শারফুল আলমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর শনিবার ছুটির দিন মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় তাকে স্বাগত জানান শিল্প সচিব। পরে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই সরকার দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দিবে না। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যেই স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। এছাড়াও শিল্প কলকারখানায় চলমান গ্যাস সংকট সমাধানে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। গ্যাসের চাহিদাটা আছে মন্ত্রণালয় চালানোর জন্য, ঘোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে। আমরা এটা আরো দেখছি। সার আমদানির ব্যাপারটা এটা আমরা প্রায়োরিটির মধ্যে রেখেছি, যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। পর্যায়ক্রমে সরকারের লোকসানি শিল্প কলকারখানাগুলোকে কিভাবে লাভজনক করা যায় তা নিয়েও কাজ করার কথা বলেন শিল্প উপদেষ্টা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আতঙ্ক কাটিয়ে নগর জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্মীয় উপাসনালয় পরিদর্শন সহ রাজধানীতে ব্যাপক গণসংযোগ শুরু করেছে ঢাকা মহানগর বিএনপি। সকালে বাংলা মোটর এলাকায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এ সময় নেতারা বলেন, ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসায়িক কর্মকাণ্ড করতে পারে তার জন্য মাঠে আছে বিএনপি কর্মী সমর্থকরা। এদিকে মহাখালী টিভি গেট এলাকায় মন্দির পরিদর্শন করেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব ও মেয়র নির্বাচন করা তাবিদ আওয়াল। পরে বক্ষব্যাধি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন কোটা আন্দোলনে আহতদের খোঁজখবর নেন বিএনপি নেতারা। তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, সারা বাংলাদেশ দখলমুক্ত হবে। কোন দলের লোকজন যে হোক সন্ত্রাসী, তাকে আমরা প্রতিহত করব, ব্যবসায়ীদের আমরা সহযোগিতা করব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুষ্টিয়ায় বাজার মনিটরিং করছেন শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার পদত্যাগের পর থেকেই শিক্ষার্থীরা ভোর থেকে গোটা দিন জেলার বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও কাঁচা বাজারের মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। অনেক সময় তাদের সাথে যোগ দিচ্ছে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারাও। বাজারের সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্যে সকল শ্রেণী ক্রেতাদের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিতেই এই উদ্যোগ বলছেন শিক্ষার্থীরা। এবারে পার্টেক্স খেলার খবর। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ফ্রান্সকে 5-3 গোলে হারিয়ে প্যারিস অলিম্পিক ফুটবলে সোনার পদক জিতল স্পেন। পিএসজির মাঠ পার্ক ডি প্রিন্সেসে নির্ধারিত সময়ে দুই দলের খেলা 3-3 গোলে ড্র ছিল, কিন্তু অতিরিক্ত সময় স্পেনের সাথে আর পেরে ওঠেনি ফ্রান্স। এতে 1992 সালের পর অলিম্পিক ফুটবলে সোনার পদক জিতল তারা। অবশ্য ফ্রান্সের সামনে ছিল 40 বছর পর সোনার পদক জেতার সুযোগ। দুর্দান্ত খেললেও স্বাগতিকেরা সেই কাজে লাগাতে পারেনি। এদিকে 32টি স্বর্ণ, 25টি রূপা, 20টি ব্রোঞ্জ সহ 77টি পদক জিতে তালিকার শীর্ষে উঠেছে চীন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। পোর্ট অফ স্পেন টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার চেয়ে 212 রানে পিছিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর কুইন্স পার্ক ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে নেমে উদ্বোধনী জুটিতে ক্রেইগ ব্রেথওয়েট ও মিকেল লুইস দলের স্কোরে 53 রান যোগ করেন। 35 রান করা লুইস মাহরাজের শিকার হন। দলের 114 রানে সাজঘরে ফেরার আগে ব্রেথওয়েট করেন 35 রান। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ 4 উইকেটে 145 রান।
কাভিম হজ 11 ও জেসন হোল্ডার 14 রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে 357 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের গ্রামের বাড়িতে প্রধান উপদেষ্টা, শিক্ষার্থীদের হত্যার দ্রুত বিচারের আশ্বাস। সুপ্রিম কোর্ট চত্বরে শিক্ষার্থী ও আইনজীবীদের অবস্থান বিক্ষোভ, সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জনসাধারণের জানমাল ও সরকারি স্থাপনায় নিরাপত্তার সারা দেশে সেনাবাহিনীর 206টি ক্যাম্প, সংখ্যালঘুদের জন্য বিশেষ পাহারা। এবং নিরাপত্তাহীনতায় 7 দিন ধরে বন্ধ বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ, টাকা তুলতে না পেরে ভোগান্তিতে গ্রাহকরা। দর্শক, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করতে পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদ আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।